সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব তোমাদের এই মূল বইয়ের রামিল 4 নম্বর নিয়ে। দেখো রামিলে কি বলেছে এখানে, ওহি সিরামিক্সের ব্যবসায়ে গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের উদ্দেশ্যে 2025 সালের 31 ডিসেম্বর তারিখে নিম্নলিখিত উদ্বৃত্তে তথ্য সরবরাহ করো। এখানে দেওয়া হচ্ছে মূলধন। আমরা জানি মূলধন হচ্ছে ক্রেডিট। ব্যাংক উদ্বৃত্ত 1/1/2025 রামিলে আসবে না। প্রাপ্য হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, আয়কর ডেবিট, ক্রয় ডেবিট, বিক্রয় ক্রেডিট, প্রাপ্ত ভাড়া ক্রেডিট, সমাপনী উৎপন্ন মিলে আসবে না। প্রশিক্ষণ ভাতা ডেবিট, রপ্তানি শুল্ক ডেবিট, প্রাপ্ত বার্তা এটা হচ্ছে ক্রেডিট, বিনিয়োগ ডেবিট, লভ্যাংশ প্রাপ্তি ক্রেডিট, আসবাবপত্র স্থায়ী সম্পদ এটা হচ্ছে ডেবিট, প্রারম্ভিক মজুত পণ্য ডেবিট এটা খরচ, সমাপনী ব্যাংক জমা চলতি সম্পদ ডেবিট, আন্ত ফেরত এটা হচ্ছে বিক্রয় ফেরত এটা হচ্ছে ডেবিট। ক নম্বর কোশ্চেন বলেছে যে ওহি সিরামিক এর রামিলে মোট কত টাকা অন্তর্ভুক্ত হবে না তা নির্ণয় করো। খ নম্বর বলছে রামিল প্রস্তুত করো। গ নম্বর বলেছে মুনাফার্জিত আয় আর মুনাফার্জিত ব্যয়ের পরিমাণ। ওকে, আমি ক নম্বর করবো। দেখো ক নম্বর রামিলে কোন কোন দফা অন্তর্ভুক্ত হবে না। দেখো তোমাদের বইতে লেখা আছে ব্যাংক উদ্বৃত্ত 1/1/2025 15,000 টাকা, এটা রামিলে আসবে না। লিখবো ব্যাংক উদ্বৃত্ত 1/1/2025 15,000 টাকা। ওকে, এরপরে দেখো লেখা আছে সমাপনী মজুত পণ্য 22,000 টাকা, এটাও রামিল আসবে না। লিখবো সমাপনী মজুত পণ্য 22,000 টাকা, এই দুইটা এন্ট্রি হচ্ছে রামিল আসবে না। কত যোগফল হয় তাহলে 37,000 টাকা। ওকে, এটা হচ্ছে ক নাম্বার। আমরা এখন খ নাম্বার করব। খ নাম্বার বলেছে যে ওহি সিরামিক্সের রামিল প্রস্তুত করো। আমরা খ নাম্বারে রামিলের ঘর টানলাম, ক্রমিক নং বিবরণ খতিয়ান 20টা ডেবিট টাকা ক্রেডিট টাকা। দেখো আমাদের এই রামিলে যে এন্ট্রিগুলো দেওয়া আছে, প্রথম আছে মূলধন 94,000 টাকা। আমি জানি মূলধনটা হচ্ছে কি ক্রেডিট। আমি অঙ্কটা প্রথমে যখন পরে বুঝাইলাম তখন তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পারছো কোন এন্ট্রিটা কি। এখন আমি অঙ্ক শুরু করি। মূলধন হচ্ছে 94,000 টাকা, লিখবো ক্রমিক নং 1 মূলধন, ক্রেডিট হচ্ছে 94,000 টাকা। এরপর আছে ব্যাংক উদ্বৃত্ত 1/1, এটা রামিলে আসবে না। 2 নম্বর প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব হচ্ছে 22,000 টাকা ডেবিট, কারণ প্রাপ্য হিসাব হলো চলতি সম্পদ, মনে রাখবে। এরপরে 3 নম্বর হলো প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব হলো ক্রেডিট 15,000 টাকা, আমরা লিখবো ক্রেডিটে 15,000 টাকা। এরপরে দেখো আয়কর, মনে রাখবে আয়কর হচ্ছে এটা এক ধরনের উদ্বৃত্ত। আয়কর মালিকের আয়কর দেওয়া হয়েছে, এটা হলো 10,000 টাকা ডেবিট। এরপর আছে ক্রয়, ক্রয় হচ্ছে খরচ, ক্রয় সবসময় ডেবিট 1,30,000 টাকা। এরপর দেখো দেওয়া আছে বিক্রয়, বিক্রয় হচ্ছে ক্রেডিট, কারণ বিক্রয় হচ্ছে আয়, মনে রাখবে 1,45,000 টাকা ক্রেডিট। এরপরে প্রাপ্ত ভাড়া, প্রাপ্ত ভাড়া হচ্ছে ক্রেডিট, এটা হচ্ছে আয় 13,000 টাকা। এরপরে সমাপনী মজুত পণ্য রামিলে আসবে না। প্রশিক্ষণ ভাতা, এই প্রশিক্ষণ ভাতাটা হচ্ছে এক ধরনের খরচ, পরিচালন ব্যয় 5,000 টাকা ডেবিট। এরপরে দেখো রপ্তানি শুল্ক, এক ধরনের খরচ 13,500 টাকা ডেবিট। এর প্রাপ্ত বার্তা, এই প্রাপ্ত বার্তা হচ্ছে আয়, এটা হচ্ছে 12,000 ক্রেডিট, লিখবো 12,000 ক্রেডিট। এরপর দেখো লেখা আছে বিনিয়োগ, বিনিয়োগ হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ, বিনিয়োগটা হচ্ছে সম্পদ 15,000 টাকা ডেবিট।
এরপরে লভ্যাংশ প্রাপ্তি, মনে রাখবে লভ্যাংশ প্রাপ্তি হচ্ছে আয়, এটা হচ্ছে ক্রেডিট 500 টাকা। এরপর আসবাবপত্র স্থায়ী সম্পদ, আসবাবপত্র হলো 40,000 টাকা, এটা ডেবিট স্থায়ী সম্পদ, মনে রাখবে। এরপর হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য, প্রারম্ভিক মজুত পণ্য হচ্ছে খরচ 25,000 টাকা, ডেবিট। এরপরে দেখো সমাপনী ব্যাংক জমা, সমাপনী ব্যাংক জমা হচ্ছে চলতি সম্পদ 16,000 টাকা, ডেবিট। এরপরে দেখো আন্তঃফেরত, আন্তঃফেরতটি কি বলো? আন্তঃফেরত হচ্ছে বিক্রয় ফেরত, মনে রাখবে বিক্রয় যেমন ক্রেডিট, আন্তঃফেরত হচ্ছে ডেবিট। কত টাকা আছে? 3,000 টাকা। এই হচ্ছে আমাদের র্যাবের এন্ট্রি। তো আমি এখন এটা যোগ করব, ডেবিট এবং ক্রেডিট দুই পাশে মিলে গেলে অঙ্কটা হয়ে গেছে। আর যদি না মিলে তাহলে বুঝতে হবে কোনো একটা এন্ট্রি ভুল হয়েছে। যদি তাও দেখি না সব এন্ট্রি ঠিক আছে, তাহলে অনিশ্চিত হিসাব হবে, তারপরে দুই পাশে মিলে দিতে হবে। আমরা এখন যোগ করবো ডেবিটে কত টাকা হয়। আমাদের ডেবিটের যোগফল হচ্ছে 22,000, 10,000, 1,30,000, 5,000, 13,500, 15,000, 40,000, 25,000, 16,000, 3,000। মোট যোগফল আসে হলো 2,79,500 টাকা। ক্রেডিট পাশে 94,000, 15,000, 1,45,000, 13,000, 12,500। মোট যোগফল হচ্ছে 2,79,500 টাকা। আর মানে আমাদের ডেবিট পাস এবং ক্রেডিট পাস মিলে গেছে, এমন অঙ্কটা আমাদের হয়ে গেছে। আমরা এখন গ নাম্বার করবো। তোমাদের এই বইতে লেখা আছে উপযুক্ত তথ্যের আলোকে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। ওকে, আমরা একটা মুনাফা জাতীয় আয় এবং ব্যয়ের জন্য একটা ঘর টানলাম। এখানে মুনাফাজিত আয় ব্যয়ের জন্য ঘর হচ্ছে বিবরণ, 3টে টাকার ঘর। এখন আমরা প্রথমে লিখবো মুনাফাজিত আয় সমূহ। দেখো মুনাফাজিত আয় কি কি দেওয়া আছে আমাদের এই বইতে। আমরা দেখবো মুনাফাজিত আয় আছে প্রথমে বিক্রয় 1,45,000 টাকা, লিখবো বিক্রয়। আমরা ফার্স্ট কলামে লিখবো 1,45,000 টাকা, কারণ এইখানে আন্তঃফেরত নামে একটা এন্ট্রি দেওয়া আছে। এই আন্তঃফেরতটা বিক্রয় থেকে মাইনাস হবে, তাহলে আন্তঃফেরত মাইনাস করব। আন্তঃফেরত 3,000 টাকা, বাদ দিলে আসবে হলো 1,42,000 টাকা। এরপর হচ্ছে প্রাপ্ত ভাড়া, লিখবো এখানে প্রাপ্ত ভাড়া হচ্ছে 13,000 টাকা। এরপরে হচ্ছে প্রাপ্ত বাট্টা, প্রাপ্ত বাট্টা হচ্ছে 12,000 টাকা। লভ্যাংশ প্রাপ্তি, এখানে লভ্যাংশ প্রাপ্তি হচ্ছে 500 টাকা। আমাদের আর কোনো আয় দেওয়া নেই, আমরা যোগ করব কত টাকা আসে, 1,67,500 টাকা। এটা হচ্ছে মোট মুনাফা জাতীয় আয়। এখন লিখবো মুনাফা জাতীয় ব্যয় সমূহ। এখানে দেখো মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে দুই রকম এন্ট্রি থাকে, একটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় আর একটা হচ্ছে পরোক্ষ ব্যয়। আমরা দেখবো বিক্রিত পণ্যের ব্যয় কি কি আছে, লিখবো প্রথমে বিক্রিত পণ্যের ব্যয়। আমাদের এখানে বিক্রিত পণ্যের ব্যয় প্রথমে লিখবো প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য হচ্ছে 25,000 টাকা, আমরা সেম কলামে লিখবো 25,000 টাকা। এরপরে হচ্ছে আমরা লিখবো ক্রয়। আমরা দেখবো ক্রয় কোনো ফেরত আছে কিনা, বহি ফেরত দেওয়া নেই, তাহলে ক্রয় আসবে 1,30,000, লিখবো আমরা এখানে 1,30,000। ক্রয় সংক্রান্ত কোনো খরচ আছে কিনা আমরা দেখে নেব।
আমাদের এখানে ক্রয় সংক্রান্ত কোনো খরচ দেওয়া নেই। আমরা এটা যোগ করব, কত আসবে? 1,55,000 টাকা। এখান থেকে বাদ যাবে হলো সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য দেওয়া আছে 22,000 টাকা। আমরা এখানে লিখবো 22,000 টাকা। কত আসে তাহলে? 1,33,000 টাকা। এটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। আমরা লিখবো এখন অন্যান্য পরোক্ষ ব্যয় যোগ। এখানে অন্যান্য পরোক্ষ ব্যয় কি কি দেওয়া আছে? প্রশিক্ষণ ভাতা, এখানে প্রশিক্ষণ ভাতা আছে 5,000 টাকা। আমরা লিখবো এখানে 5,000। এরপর আছে হলো রপ্তানি শুল্ক। রপ্তানি শুল্ক হলো 13,500 টাকা। আমরা লিখবো এখানে 13,500। আমাদের আর কোনো পরিচালন ব্যয় দেওয়া নেই। আমরা যোগ করব, কত আসবে? 18,500 টাকা। মোট কত আসে? 1,51,500 টাকা। এই হচ্ছে আমাদের পরিচালন ব্যয়। আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। তোমরা অবশ্যই আমার ভিডিও নিয়মিত দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে ক্লিক করবে, তাহলে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যাবে। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ।